সোভালকার তুর্ক স্পষ্টভাবে দাবি করছেন যে তার এই হুমকি, এটা হুমকি আসলে, এটা ভদ্র ভাষায় বলা হয়েছে। সেনাবাহিনীকে কি ভাষায় বলা হয়েছিল জানি না, কিন্তু বলাটা একদম স্পষ্টভাবেই হুমকি যে তোমরা যদি শেখ হাসিনার পক্ষ হয়ে এই নিরীহ জনগণের উপরে হত্যাকাণ্ড চালাও, গুলি চালাও, তাহলে তোমরা আর সৈন্য পাঠাতে পারবে না। are not taking this international multilateral human rights machinery seriously. Well, I can give you examples where it is taken seriously. I'll give you the example of Bangladesh last year. During July, August, there were massive demonstrations of students. They had enough. সেনাপ্রধান কেন আসলে 5 আগস্টে গুলি করে নাই? হাসিনার কথা অমান্য করে ছাত্র এবং বাংলাদেশের জনগণের পাশে দাঁড়িয়েছে কোন কারণে? অবশেষে সেটা ফাঁস হয়েছে। সেনাপ্রধানকে আগে থেকে জানিয়ে দিয়েছিল জাতিসংঘ যদি তারা ছাত্রদের উপর গুলি করে তাহলে শান্তিরক্ষা মিশন থেকে তাদেরকে বাদ দেওয়া হবে। অবশেষে এই গোপন তথ্যটি ফাঁস হয়েছে। এটা নিয়ে আলোচনা করেছেন কাজী হেমায়েতুদ্দিন ভাই। আমরা তার আলোচনা শুনবো, এরপর বিস্তারিত কথা বলবো। জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার জনাব ভলকার তুর্ক গতকাল ছোটখাটো একটা বোমাই ফাটিয়েছেন বলা যায়। আমাদের গণ অভ্যুত্থানে যে ইতিহাস আমরা লিখছি, লিখতে থাকবো সারা জীবন, তার মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট তিনি আমাদের সামনে এনে হাজির করেছেন। সেটা হচ্ছে আমাদের সেনাবাহিনী ঠিক কেন শেখ হাসিনার পক্ষ ত্যাগ করেছে। আমি বলছি না তাতে যে ন্যারেটিভ আমাদের সামনে ছিল সেটা মিথ্যা হয়ে যায়, কিন্তু একটা নতুন ডাইমেনশন যোগ হয়েছে। আমি ভলকার তুর্কের উনি একটা ইন্টারভিউ দিয়েছেন, সেই ইন্টারভিউর একটা অংশ পড়ছি, বাংলাদেশের প্রায় সকল পত্রিকা এটাকে পাবলিশ করেছে। সেখানে গাজা, সুদান, ইউক্রেন সহ বিভিন্ন দেশের পরিস্থিতি তুলে ধরেন স্টিফেন সাকার, দ্য ইন্টারভিউয়ার। এসব পরিস্থিতি সমাধানে জাতিসংঘকে ক্ষমতাহীন বলে মনে হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। এর জবাবে উদাহরণ হিসেবে বাংলাদেশের প্রসঙ্গ উল্লেখ করেন ভলকার তুর্ক। মানে ব্যাপারটা হচ্ছে জাতিসংঘ বিভিন্ন জায়গায় ব্যর্থ হচ্ছে, সেটা তাকে দেখানোর যখন চেষ্টা হলো তখন তুর্ক বলছেন বাংলাদেশকে নিয়ে এসছেন। মানে এটা কথা প্রসঙ্গে এসছে, উনি যে আসলে ঠিক উনি চ্যালেঞ্জড হয়ে আসলে কথাটা বলেছেন, এটা আসলে ওপেনলি এভাবে আর বলা হয়নি। তিনি বলছেন, আমি গত বছরের বাংলাদেশের উদাহরণ দিচ্ছি। আপনি জানেন জুলাই আগস্টে সেখানে ছাত্রদের ব্যাপক বিক্ষোভ হয়। শেখ হাসিনার সে সময় ছাত্রদের উল্লেখ করছেন যেখানে ব্যাপক দমনপীড়ন চলছে। তারপর বলছেন তাদের জন্য বড় আশার জায়গা ছিল আসলে আমরা কি বলি, আমরা কি করতে পারি, এবং আমরা ওই পরিস্থিতির উপর আলোকপাত করি। আমরা প্রকৃতপক্ষে সেনাবাহিনীকে সতর্ক করি, যদি তারা এতে জড়িত হয় এর অর্থ দাঁড়াবে তারা হয়তো আর শান্তিরক্ষী পাঠানোর দেশ থাকতে পারবে না। ফলে আমরা পরিবর্তন দেখলাম। সোভালকার তুর্ক স্পষ্টভাবে দাবি করছেন যে তার এই হুমকি, এটা হুমকি আসলে, এটা ভদ্র ভাষায় বলা হয়েছে। সেনাবাহিনীকে কি ভাষায় বলা হয়েছিল জানি না, কিন্তু বলাটা একদম স্পষ্টভাবেই হুমকি যে তোমরা যদি শেখ হাসিনার পক্ষ হয়ে এই নিরীহ জনগণের উপরে হত্যাকাণ্ড চালাও, গুলি চালাও, তাহলে তোমরা আর সৈন্য পাঠাতে পারবে না। মুহূর্তে আমাদের নিশ্চয়ই মনে পড়ে গেছে 1/11-র সময় একই ধরনের একটা আলাপ সামনে এসেছিল। সেই ক্ষেত্রে একটা চিঠি এবং এইরকম কোনো দায়িত্বশীল মানুষের পক্ষ থেকে এটা আমরা শুনিনি। বলা হয় যে একটা ফেক চিঠি, সেই চিঠিটাও জেনুইন ছিল না বলে এই আলাপ আছে এবং মোটামুটি প্রতিষ্ঠিত সত্য। একটা ফেক ফ্যাক্স দেখিয়ে বলা হয় যে সরকার মানে 1/11 যদি ওই সরকারটা তৈরি না হয় তাহলে মানে যেভাবে আগের সরকারটা ছিল সে সময় একটা কাগজে কলমে তত্ত্বাবধায়ক সরকার ছিল, সেটা ভেঙে নতুন সরকার যদি তৈরি না হয় তাহলে সেনাবাহিনীর সদস্যরা আর জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে যেতে পারবে না, এরকম একটা ফেক চিঠি দেওয়া হয়েছিল এবং তাতেই কাজ হয়েছিল বলা হয়। এবারকারটা ফেক বলতে পারছি না, কারণ অত্যন্ত দায়িত্বশীল পদে থাকা অত্যন্ত দায়িত্বশীল একজন মানুষ এটা বলেছেন। একটা কথা আমাদের একটু মনে রাখা দরকার যে এই ধরনের পদক্ষেপ যদি জাতিসংঘ নেয়, এটা মানে সেনাবাহিনীতে এটাই যথেষ্টের বেশি কারণ সেনাবাহিনীকে নিষ্ক্রিয় করার জন্য। কারণ শুধু অফিসারদের কথা বলছি না, ওখানে সেনা সদস্য যারা আছেন, সোলজার যারা আছেন, তাদেরও খুবই বৈধ একটা চমৎকার উপার্জনের পথ। আমি রাষ্ট্রের কথা বাদ দিই, দেশের জন্য তারা বৈদেশিক মুদ্রা অর্জন করেন। এটা শুধুমাত্র যে তারা নিজেরা যাচ্ছেন তার কম্পেনসেশন তা না, আমরা প্রচুর সামরিক যান বা অন্যান্য যানবাহন যা যা নিয়ে যাই সেগুলো ভাড়াও পাই আমরা প্রচুর। আমাদের এই যে এপিসিগুলো পৃথিবীর সবচেয়ে বেশি, মানে আমাদের সেনাবাহিনী এত বড় না কিন্তু পৃথিবীর সবচেয়ে বেশি এপিসি থাকা দেশগুলোর মধ্যে একটা আমরা। এবং আমরা শেখ হাসিনার সময় ইউএন লেখা এপিসি মাঠে থাকা নিয়ে তো অনেক কথা হয়েছে, নিশ্চয়ই আমাদের মনে আছে। ওগুলো আসলে মিশনে থেকে ফিরে এসছে হয়তো, তো ওগুলো রং চেঞ্জ করা হয়নি তখনও। তো যাই হোক, যেটা বলছিলাম, আমরা সব কিছু দিয়ে রাষ্ট্র অনেক আর্ন করি, কিন্তু তার চেয়ে জরুরি কথা আসলে রাষ্ট্র যদি সরিয়েও রাখি, ব্যক্তিগতভাবে অফিসার্সরা, সৈন্যরা প্রত্যেকে খুবই সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট আর্ন করেন এই মিশনগুলো থেকে। এবং বাংলাদেশ যেহেতু লিডিং একটা দেশ এই ক্ষেত্রে প্রচুর সৈন্য সদস্য উপার্জন করেন। সো সেটা বন্ধ হওয়া ইটসেলফ একজন
মানে মেইন কমান্ডারের পক্ষে, সেনা প্রধানের পক্ষে ওই সিদ্ধান্ত মেনে নেওয়া আসলে তার পক্ষে আসলে সম্ভব না, এই সিদ্ধান্তের বাইরে যাওয়া, তার বাহিনী তার নিয়ন্ত্রণে থাকবে না। তাহলে এটাই প্রধান কারণ হিসাবে কেউ বলতেই পারেন। এখন আমি একটা অল্টারনেটিভ যে ন্যারেটিভটা আমাদের ছিল সেটা কি মিথ্যা? উত্তর হচ্ছে সেটাও মিথ্যা না। এটা সত্য যে সেনাবাহিনী, এতে আমরা আমাদের সেনাবাহিনীর মধ্য বা নিম্ন পর্যায়ের, আমি উপরের টপ পর্যায়কে খুব বেশি আসলে মানে ধর্তব্যে আনি না, কারণ এই পারসেপশন আছে এবং এটা যৌক্তিকভাবেই মনে করি সেনাবাহিনীর একটা পর্যায়ের পর থেকে উপরের দিকে শেখ হাসিনা জাস্ট খুঁজে খুঁজে তার অতি অনুগত লোকজনকেই প্রমোশন দিয়ে তুলেছেন। আমাদের সেনাবাহিনীকেও ধ্বংস করে ফেলা হয়েছে বেসামরিক প্রশাসনের মতো দলীয়করণ করতে গিয়ে, শুধুমাত্র তার ক্ষমতাকে যাতে চ্যালেঞ্জ করা না হয় সেটা নিশ্চিত করতে। তো ফলে আমি উপরের দিকটাকে বাদ দিয়েই এভাবে বলি, কারণ ওই অভ্যুত্থানের সময় আমাদের মনে আছে নিশ্চয়ই আমাদের সেনাপ্রধান বিভিন্ন পর্যায়ের সেনা সদস্যদেরকে নিয়ে একটা বড় সভা করেছিলেন এবং সেখানে রাইটলি ওখানে প্রেজেন্ট থাকা অনেকে, যাদের সাথে আমাদেরও প্রচুর অনেক মানুষের যোগাযোগ আছে, তারা রাইটলি জানিয়েছেন সেখানে সেনাবাহিনী অ্যাজ এ হোল শেখ হাসিনার পক্ষে আসলে আর ওভাবে দাঁড়িয়ে জনগণকে হত্যার জায়গায় যেতে চায়নি। এই চাপটা তীব্র ছিল, সুতরাং সেনাপ্রধান চাইলেও শেখ হাসিনার পক্ষে দাঁড়াতে পারতেন আমার মনে হয় না, বা শেখ হাসিনা তাত্ত্বিকভাবে ধরে নিচ্ছি মুহূর্তে যেন ওয়াকারুজ্জামানকে সরিয়ে আরেকজন জেনারেলকে যদি সেনাপ্রধান বানিয়েও দিতেন, তার আরও অনুগত হোক, তার সেনাবাহিনীর উপরে সেই কমান্ড রাখা এবং তাদেরকে দিয়ে জনগণকে গুলি করে শত শত হাজার হাজার মানুষ হত্যা করানো সম্ভব ছিল বলে আমার মনে হয় না। আর যদি সেটা কেউ করতেও যেত, আমি মনে করি শেখ হাসিনার আসলে পতন ঠেকানো যেত না। এটা রাইটলি আমাদের সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের লোকজন বুঝেছিল, হত্যার সংখ্যা বাড়ানো যেতে পারে, মানুষ খুনের সংখ্যা বাড়ানো যেতে পারে। সো রাইটলি সেনাবাহিনী এই ক্রান্তি লগ্নে শেষ পর্যন্ত তারা শেখ হাসিনার পক্ষে না দাঁড়িয়ে সরে এসেছেন এবং আমি বিশ্বাস করি জাতিসংঘের এই পদক্ষেপ ঘোষণা না হলেও এই ঘটনাটা ঘটতো। এটা ঠেকানোর আসলে কোনো সুযোগ ছিল না, কারণ আবারও বলছি মধ্য থেকে নিম্ন পর্যায় পর্যন্ত সেনাবাহিনীর সদস্যরা এই সিদ্ধান্তের বিপক্ষে দাঁড়িয়েছিলেন খুব কঠোরভাবে। তবে একই সাথে এটা সত্য জাতিসংঘের এই ধরনের হুমকি, এই ধরনের কড়া হুঁশিয়ারি অনেক দ্রুত কাজটা করেছে, অনেক সহজে কাজটা করেছে, এতে কোনো সন্দেহ নেই। কারণ জাতিসংঘ মানবাধিকার হাই কমিশনারের মতো মানুষ যখন এই হুমকি সেনাবাহিনীকে দেন, সেটাকে তারা কগনিজেন্সে নিতে বাধ্য হয়েছিল এবং সেটাও কাজ করেছে। এবং এটা একটা নতুন আলোচনা আমরা সামনে আস্তে আস্তে পাবো, সেটা হচ্ছে আমাদের এই মুভমেন্ট একেবারেই কোনো রকম কোনো বিদেশি সাহায্য ছাড়া হয়েছে কিনা সেই আলাপটা নতুন করে আসবে। কারণ যত দিন যাচ্ছে আমরা দেখছি আমাদের মাঠের অভ্যুত্থানে যারা ছিলেন তাদের নিরাপত্তা সহ বিভিন্ন দায়িত্বে আন্তর্জাতিক সংস্থা বা আশ্রয় দেওয়ার ক্ষেত্রে দূতাবাস বা তাদের এক ধরনের ইনভলভমেন্টের কথা আস্তে আস্তে সামনে আসছে। জাতিসংঘের মতো গ্লোবাল প্রতিষ্ঠান এখানে দায়িত্ব পালন করেছে, খুবই সিগনিফিক্যান্ট রোল প্লে করেছে। এরকম হয়তো আরও কিছু আসবে, আরও কিছু যোগ হবে। এটা আমাদের সঠিক ইতিহাস লিখে রাখার জন্যই এটা কাজে লাগবে। কিন্তু এই মুভমেন্ট বিদেশিরা টাকা ঢেলে, বিদেশিরা টাকা দিয়ে একটা অভ্যুত্থান সংগঠিত করেছে বলে যে ন্যারেটিভ দীর্ঘদিন থেকে মূলত আওয়ামী লীগ তো করছে, তাদের কথা সরিয়ে রাখি, ভারতও দেওয়ার চেষ্টা করছে, এটা একেবারে ফালতু, একেবারেই ফালতু। এই ধরনের কিছু কিছু কাজ যেগুলো ক্যাটালিস্টের মতো কাজ করেছে, ওটুকুই। এই ঘটনাটা আমরা ঘটিয়েছি, এই দেশের জনগণ ঘটিয়েছে, এটা নিয়ে কোনো রকম কোনো কনফিউশনের কিছু নেই। এইরকম একটা ঘটনা, আরেকটা ঘটনা, আরও দু চারটা ঘটনা যুক্ত হতেই পারে। আমরা আবারও বলছি, এগুলো আমরা প্রকাশিত হোক বলেই আমরা চাই। আমরা একটা সঠিক ইতিহাস এই গণ অভ্যুত্থানের লিখতে চাই। তো সেই সবের জন্যই এটা লাগবে, এটা ইতিহাসের পার্ট হিসাবে। কোনো ইতিহাসকে আমাদের ভালো লাগুক খারাপ লাগুক আমরা লুকোতে চাই না, সেটা আসুক। কিন্তু সব কিছুর পরও উইথ সাম হেল্প ফ্রম ডিফারেন্ট পার্টস অফ দ্য ওয়ার্ল্ড, এটা আমাদেরই গণ অভ্যুত্থান, এটা আমরাই ঘটিয়েছি এবং এমন একটা সময় ঘটিয়েছি যখন দীর্ঘদিন শেখ হাসিনাকে চাপ দেয়া আমেরিকাও কার্যত সরে গিয়েছিল ভারতের পাল্টা চাপের ফলে। সেই জায়গায় দাঁড়িয়ে এই দেশ নিউজ সেটা হচ্ছে যে 5ই আগস্ট হাসিনা যে পালিয়ে গেলেন এবং এই হাসিনা পালিয়ে যাওয়ার আগে যে এই জুলাইয়ের মাঝামাঝি থেকে একদম 5ই আগস্ট পর্যন্ত যে হাসিনা নির্দেশে যে পুলিশ নিরীহ ছাত্র জনতাকে গুলি করে মারল, তো এ ব্যাপারে শেষ পর্যন্ত সেনাবাহিনী কিন্তু শেখ হাসিনার পক্ষে দাঁড়ায়নি। এখন অনেকের মনে প্রশ্ন আছে যে সেনাবাহিনী তো প্রথমে আমরা দেখলাম যে পুলিশের পিছনে দাঁড়িয়েছিল এবং পুলিশকে প্রোটেক্ট করতেছিল, এবং সেনাবাহিনী বিভিন্ন ড্রোন উড়িয়ে তারা পুলিশকে আন্দোলনকারীদের অবস্থান কোথায় আছে বা কিভাবে আছে
সেটা জানান দিচ্ছিল। তাহলে শেষ পর্যন্ত সেনাবাহিনী আসলে শেখ হাসিনার পক্ষে দাঁড়ালো না কেন, বা শেখ হাসিনার পক্ষ নিয়ে গুলি ছুড়ল না কেন? এর অনেকগুলো কারণ থাকতে পারে, তবে সবচেয়ে বড় কারণটা আজকে ফাঁস করে দিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। তিনি আজকে বিবিসি হার্ট টকে বিভিন্ন প্রসঙ্গে কথা বলতে গিয়ে মানে সমস্ত বৈশ্বিক মানবাধিকার রক্ষায় জাতিসংঘ আসলে কি ভূমিকা পালন করতেছে, তো এই সমস্ত বিভিন্ন প্রসঙ্গ নিয়ে কথা বলেছেন, ফিলিস্তিন নিয়ে কথা বলেছেন, ইউক্রেন নিয়ে কথা বলেছেন। হঠাৎ করে তিনি বাংলাদেশ প্রসঙ্গ আনলেন এবং সেখানে তিনি বাংলাদেশ বিষয়ে কি বললেন সেটা আমি একটু আপনাদেরকে এখন শুনাই। এটা আসলে প্লে হচ্ছে না কেন দেখি। ডিভাইসটা প্লে হচ্ছে না, হয়তো কোনো যান্ত্রিক ত্রুটি আছে, এই কারণে আমি আবার চেষ্টা করে দেখি। সেখানে তিনি বলেছেন যে যে আমরা বাংলাদেশ সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছি যাতে তারা কোনো অবস্থাতেই কোনোভাবেই তারা যাতে গুলি না চালায়, এটা আমরা তাদেরকে নির্দেশ দিয়েছি, এটা তিনি বলেছেন। আমি একটু দেখি পেলে হয় কি না। আচ্ছা আচ্ছা, যে কোনো কারণেই হোক প্লে হচ্ছে না, কেন হচ্ছে না আসলে বুঝতেছি না, কোনো সমস্যা আছে কিনা তাও বুঝতেছি না। আচ্ছা যাই হোক, তো এখানে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক তিনি বলেছেন যে আমরা সেনাবাহিনীকে অলরেডি বলে দিয়েছি যে তারা যদি শেখ হাসিনার নির্দেশে এই নিরীহ ছাত্র জনতার উপর গুলি চালায়, তাহলে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে যে বাংলাদেশি সৈন্য সেনাবাহিনী নিয়োজিত তাদেরকে আর চাকরিতে নেওয়া হবে না। একদম তিনি একথা স্পষ্ট বলে দিয়েছেন। এবং এই কথা বলার পরেই কিন্তু তখন এই ওয়াকারুজ্জামানরা তখন পিছু টান দেয় যে না, যেভাবেই হোক এখন আসলে আর হাসিনাকে টিকিয়ে রাখা যাবে না। এর ভিতর নানা বহুবিধ কারণ আছে। আরেকটা কারণ হচ্ছে আমি আসলে বুঝতে পারতেছি না এটা কেন অন হচ্ছে না। আমি একটু আগে চেক করলাম, তখনও দেখলাম যে এটা কাজ করতেছে, এখন কাজ করতেছে না কেন, সাউন্ড আসতেছে না। দাঁড়ান আমি আর একটু ভাবে দেখি। দাঁড়ান। তো সেখানে তিনি বলেছেন যে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী থেকে বাংলাদেশের Small to large, nations are not taking একটু this শুনুন। international multilateral human rights machinery seriously. Well, I can give you examples where it is taken seriously. I'll give you the example of Bangladesh last year. During July, August, there were massive demonstrations of students. They had enough of the previous government under Sheikh Hasina. There was massive repression happening. The big hope for them was actually our voice, was my voice, was also what we were able to do. And we put the spotlight on the situation. And we actually gave the warning to the army that if they get involved, it means that they may not be able to be a troop contributing country anymore. As a result, we saw changes. When Mohammed Yunus took over as the new chief advisor of the interim administration, he asked me immediately, can you send us a fact-finding mission to put the spotlight on the situation and to investigate what was happening, which is what we did. And it actually helped. I was in Bangladesh last year. The students were so grateful for us taking a stand and for us speaking out and for supporting them. Well, I think it's important to তো যাই হোক, এখন আসলে আন্দোলনের সময় আমরা কিন্তু এই জাতিসংঘকে অনেক গালিগালাজ করেছি যে জাতিসংঘের কি অবস্থা, জাতিসংঘ কেন কিছু বলে না, জাতিসংঘ কেন আমাদের পাশে দাঁড়ায় না। কিন্তু জাতিসংঘ তাদের কাজ কিন্তু ঠিকই করেছে। যদিও এটা যদি প্রকাশ্যে বলতো তাহলে আমরা আরো খুশি হতাম, আমরা আরো উৎসাহ পেতাম। কি জাতিসংঘ এটা গোপনে জেনারেল ওয়াকারুজ্জামানকে বলেছে যে আপনি যদি
আপনি যদি হাসিনার পক্ষ নিয়ে হাসিনাকে টিকিয়ে রাখার জন্য ছাত্র জনতার উপর গুলি চালান, তাহলে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী থেকে সকল বাংলাদেশি সেনা প্রত্যাহার করা হবে, এবং আপনারা অবশ্যই জানেন যে বাংলাদেশ এই ক্ষতি বহন করতে পারবে না। তারপরেও জেনারেল ওয়াকারুজ্জামান কিন্তু এটা হাসিনাকে বলেছেন, হাসিনাকে এটা বলেছেন যে দেখুন, যদি আমরা গুলি চালাই তাহলে কিন্তু জাতিসংঘ থেকে আমাদের সেনাবাহিনীকে বাদ দিয়ে দিবে। কিন্তু হাসিনা বলেছেন যে তাহলে তোমরা পিছনে থাকো, তোমরা পিছনে থেকে আসলে পুলিশকে তোমরা উৎসাহ দাও। এবং প্রথম দিক দিয়ে জেনারেল ওয়াকারুজ্জামান তাই করেছিল, সেনাবাহিনী পুলিশের পিছনে ছিল, বিভিন্ন ড্রোন উড়িয়ে গতিবিধি লক্ষ্য করতেছিল। কিন্তু মূলত রাওয়া ক্লাবে যখন অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর অফিসাররা তারা নিজের একটা মিটিং করে সিদ্ধান্ত নিল, যে আহ্বান জানালো যে যাতে গুলি না চালায়, এবং জেনারেল ওয়াকারুজ্জামানও দেখলো যে সেনাবাহিনীর যে জুনিয়র অফিসাররা, এই জুনিয়র অফিসাররা কোনো মতেই শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে রাজি না। অনলি সামান্য কিছু ঊর্ধ্বতন কর্মকর্তা, জিয়াউল আহসান, লেফটেন্যান্ট জেনারেল মুজিব, শামস, এরা সহ আরও কয়েকজন, এরা সবাই চেষ্টা করলো হাসিনাকে টিকিয়ে রাখতে। তখন আসলে ওয়াকারেরও তো কিন্তু ভয় আছে, তাই না? এখন যদি ওয়াকার হাসিনার কথা পালন করতে না চায় এবং হাসিনা ক্ষমতায় টিকে যায়, তাহলে কিন্তু প্রধানমন্ত্রীর কথা অমান্য করার কারণে কিন্তু ওয়াকারের সামরিক আইনে মৃত্যুদণ্ড হবে, কারণ সে কমান্ড মানতেছে না। এই কারণে ওয়াকারও কিন্তু চুপটা দেখতেছিল। কিন্তু 4 আগস্ট রাতে যখন শেখ হাসিনা মিটিং করলো সবার সঙ্গে যে আগামীকালকে পুলিশ ঢাকা শহরে কাউকে ঢুকতে দেবে না, যত মানুষ মারা লাগে, যত ফায়ার করা লাগে করবে, এবং সেনাবাহিনী পুলিশকে পিছন দিক থেকে ট্যাকেল করবে। জাতিসংঘ শান্তিরক্ষা নিয়োজিত সেনাবাহিনীকে জাতিসংঘ থেকে প্রত্যাহার করবে, এই ভয় তো আমরা চুপ করে বসে থাকতে পারি না। তো তখন ওয়াকারও বলল ঠিক আছে, তাহলে তাই করবে। তো তারপরে কিন্তু শেখ হাসিনা ওয়াকারের উপর বিশ্বাস রাখতে পারতেছিল না। এই কারণে শেখ হাসিনা এই লেফটেন্যান্ট জেনারেল মুজিব এবং জিয়াউল হাসানকে নির্দেশ দিয়েছিল যে যেভাবেই হোক আজকে রাতের ভিতরেই ওয়াকারকে ফেলে দিতে হবে, এবং ওয়াকারকে ফেলে দিয়ে দোষ চাপাবে সমন্বয়কদের উপরে। ওয়াকার এই ঘটনা জেনে সে গোপনে ক্যান্টনমেন্টের বাইরে একটা আত্মীয়র বাসায় রাতে যাপন করে, এবং সেনাবাহিনীকে গোপনে, যারা জুনিয়র তাদেরকে গোপনে নির্দেশ দেয় যে আগামীকালকে তোমরা কোনো কিছুই করবে না, তোমরা যাই ঘটুক না কেন তোমরা নীরব দর্শকের ভূমিকা পালন করবে। এটা কিন্তু আবার পুলিশ জানতো না, পুলিশ জানতো সেনাবাহিনী ওদের পিছনে আছে। তো খুব ভোরে ভোরে আপনার এই যে হারুন টারুন এরা, তারপরে ওই যে মামুন এরা ওই পুলিশের হেডকোয়ার্টারে গেল, কন্ট্রোল রুমে গিয়ে তারা উৎসাহের সঙ্গে তারা ওই যে সিসিটিভি মনিটর করতেছে এবং নির্দেশ দিতেছে ওই রেডিওতে যে অমুক জায়গায় পুলিশ কি করতেছে, গুলি চালাও, গুলি চালাও, অমুক জায়গায় গুলি চালাও। কিন্তু কতক্ষণ পরে দেখে যে জনগণের চাপে পুলিশরা সরে যাচ্ছে, এবং পুলিশেরা বারে বারে বলতেছে যে হারুন ভাই বা বিপ্লব ভাই বা মামুন ভাই, গতকাল রাত্রে প্রধানমন্ত্রীর বাসা যে পরিকল্পনা হলো, এই পরিকল্পনা অনুযায়ী তো কেউই কাজ করতেছে না, আমরা তো সেনাবাহিনীর সাপোর্ট পাচ্ছি না। তখন আস্তে 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 এই সবাই পালিয়ে যাওয়া শুরু করলো, এবং আওয়ামী লীগের কিছু গুন্ডা পান্ডাও তখনও মাঠে ছিল, তারাও পালিয়ে যাওয়া শুরু করলো। তো এই হচ্ছে গিয়ে অবস্থা। এখন অনেকেই বলতেছেন কমেন্টে যে ভাই জেনারেল ওয়াকারুজ্জামান তিনি তো তাহলে ওই যে জাতিসংঘের চাপে নথি স্বীকার করেছেন। দেখুন, বিষয়টা এভাবে দেখলে হবে না। আবার পিনাকি ভট্টাচার্য বলতেছেন যে তাহলে যে ভারত বলতেছে যে ওয়াকারুজ্জামানের সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর প্রধানের ওই দিন কয়েকবার কথা হয়েছে, সেটা সত্য কথা হয়েছে। ভারতীয়রা চিন্তায় ছিল যে বিপ্লবীরা ভারতীয় হাইকমিশন অ্যাটাক করে বসে কিনা। এই কারণে সেদিন রাতেই ভারত সরকার তাদের দক্ষিণ পূর্ব সীমান্তে বা উত্তর পূর্ব সীমান্তে অনেক সেনাবাহিনী জড়ো করেছিল, যাতে তারা ঝটিকা অভিযান পরিচালনা করতে পারে। এবং এই ঝটিকা অভিযানের পরিকল্পনা করার কারণই হচ্ছে যদি হিন্দু সম্প্রদায়ের উপর চরম নির্যাতন হয় এবং ভারতীয় হাইকমিশন আক্রান্ত হয়, তাহলে তারা তাদের সেনাবাহিনী দ্রুত পাঠাবে, বিমান বাহিনী সদস্যদেরকে রেডি করে, প্রাট্রুপ মিলিটারি আর্মি এগুলো রেডি করে রেখেছে, যাতে দ্রুত এই ভারতীয় দূতাবাস থেকে তাদের কর্মচারীদেরকে, তাদের হাইকমিশনারকে উদ্ধার করে নিয়ে যাওয়া যায়। তখন এইসব ব্যাপারে জানার জন্য তারা অনবরত যোগাযোগ করতেছিল
সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে, এবং ওয়াকারুজ্জামান বলতেছিল যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে, আপনাদের আসার দরকার নাই, আপনাদের হাইকমিশনার নিরাপদে আছে, ভারতীয় হাইকমিশনের কর্মচারীও নিরাপদে আছে এবং হিন্দুরাও নিরাপদে আছে। তো এখানে যদিও হিন্দুরা আমাদের দেশের নাগরিক, তাদের মাথা ব্যথা থাকা উচিত না, বা তারপরেও ভারত তো নাক গলায়, তো এই আর কি, এর বাইরে কোনো কথা না। তো ওয়াকারুজ্জামান কিন্তু তারপরেও ইচ্ছা করলে হাসিনার পক্ষে থাকতে পারত। পৃথিবীর অনেক দেশেই কিন্তু স্বৈরশাসকরা ওই জাতিসংঘের ভয় করে না। মিয়ানমারের সেনাবাহিনী এত হাজার হাজার মানুষ মারার পরেও তো মিয়ানমারের জান্তার পক্ষ নিয়ে যুদ্ধ করতেছে। আসাদের সেনাবাহিনী তো আসাদের পক্ষে যুদ্ধ করতেছিল, সাদ্দামের করতেছিল, গাদ্দাফির করতেছিল। তো স্বৈর শাসকদের পক্ষে সেনাবাহিনী সবসময় থাকে, শুধু বাংলাদেশই তার ব্যতিক্রম। শুধুমাত্র বাংলাদেশেই সেনাবাহিনীর প্রধান বলেছে যে আমরা আর জনগণের বুকে গুলি চালাবো না, আপনার দিন শেষ হয়ে গেছে। সকালবেলা জেনারেল ওয়াকার গেল, আবার যাওয়ার পরে হাসিনার সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হলো। ওয়াকার বলল যে আমি সিদ্ধান্ত নিয়েছি সেনাবাহিনীর অফিসাররা গুলি চালাবে না। তখন হাসিনা তাকে তুই তুকারিও করলেন। হাসিনার ছেলে জয়, সেও তুই তুকারি করলো যে এই তোকে বানাইছি সেনাবাহিনীর প্রধান, তুই এগুলা কি বলিস, এই সমস্ত। তো ওয়াকারুজ্জামান তো খুব ঠান্ডা মাথার মানুষ, তিনি সেখান থেকে চলে গিয়েছেন। তো তিনি সেখান থেকে চলে যাওয়ার পরেই তারপরে তিনি শুনতে পেলেন যে হাসিনা দেশ ছেড়েছে, এবং এটা প্রথম প্রকাশ করে এএফপি বার্তা সংস্থা, এএফপির যে তখন এএফপির ব্যুরো চিফ ছিলেন আমাদের ওই যে শফিকুল আলম, ওই যে ইউনুস সাহেবের যে প্রেস সচিব, সে ফাঁস করলো যে হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন। তো এই হচ্ছে ঘটনা। তো এখানে কিন্তু কোনো সন্দেহ নাই যে ছাত্ররা আন্দোলন করেছে, জনতা আন্দোলন করেছে, সেখানে ছাত্ররা ছিল, সাধারণ ছাত্ররা ছিল, পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ছিল, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ছিল, জামাত শিবির ছিল, বিএনপি ছিল, সবাই ছিল এবং বহির্বিশ্ব আমাদের সঙ্গে ছিল। আমেরিকার সমর্থন ছিল আমাদের, এবং জাতিসংঘ সরাসরি বলেছে যে যদি তোমরা সেনাবাহিনী এক পাও আগাও তাহলে কিন্তু আমরা জাতিসংঘ থেকে সেনাবাহিনী প্রত্যাহার করে নিব। এবং আমার মনে হয় যে এই কথাটা আসলে তখন সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান সাহেব তিনি গোপনে হলেও কারো মাধ্যমে এটা আসলে ফাঁস করে দেওয়া উচিত ছিল, তাহলে ছাত্র জনতা আরো উৎসাহ পেত, মনোবল আরো বাড়ত, তাই না? কিন্তু এই ঘটনাটা আমরা জানলাম 7-8 মাস পরে। সতত কোনদিন চাপা থাকে না, তাই না? আমরা জানলাম সেই জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্কের মুখ থেকে। কিন্তু আমরা যদি যখন আন্দোলন চলতেছে, প্রতিদিন আমাদের 100 জন মারা যাচ্ছে, 200 জন মারা যাচ্ছে, আমরা ঘুমাতে পারতেছি না বিদেশে বসে বসে, টেনশনে মাথায় কি হয়, মানে পাগলের মতো হয়ে গেছিলাম, তখন যদি এই সুসংবাদটা আসতো, যদি জাতিসংঘ প্রকাশ্যে বলতো বিবৃতি দিয়ে যে আমরা কিন্তু বন্ধ করে দিব, জাতিসংঘ শান্তিরক্ষা মিশন বন্ধ করে দিব, অথবা গোপনে বললেও ওয়াকারুজ্জামান সাহেব যদি তার কোনো একটা অন্য সোর্স দিয়ে সাংবাদিকদেরকে বলতো, অবশ্য সাংবাদিকরাও তো তখন ভয়ে আসলে প্রকাশ হতো না। আচ্ছা সাংবাদিকদেরকে না বললো, যদি বিদেশেও বলতো, যে আমাদেরকে বলতো আমরা যারা আছি বিদেশে, তাহলেও কিন্তু এই কথাটা বললে তখন আমাদের ছাত্র জনতা আরো বেশি উৎসাহ পেত। আপনি অনেক কম ভিডিও দেন, এটা আশা করি না ভাই, এত ব্যস্ত, বিশ্বাস করেন এই আজকে মনে হয় ইফতারের সময় এত কাজে চাপ, ইফতারও করতে পারি নাই। ওই একটা বোতল রাখছি, বোতলে একটু যে মানে ইফতারের দোয়াটা পরে একটু জুস খাইছি, এই পর্যন্তই শেষ। তারপরে এই বাসায় আসলাম, বাসায় এসেও বাসার কাম কাজ কিছু করলাম। এখন এই মানে একটু ঘুমাইতে যাব, তারপর একটু পরে আবার স্যারি খাইতে উঠতে হবে। খুবই কষ্টকর জীবন ভাই। আমরা তো আর এই বিএনপি ক্ষমতায় আসবো বা ইউনুস ক্ষমতা আসবে, আমরা তো আর এইসব ক্ষমতার ইয়ে করছি না। আমরা প্রবাসী মানুষ, আমাদের কাজ করে খাইতে হয়, সকাল থেকে বিকাল পর্যন্ত কাজ করতে হয়। আগেও কাজ করতাম, আগে কাজ করার পরে 12-13 ঘন্টা কাজ করার পরে আবার রাত্র 2-3 ঘন্টা ধরে ভিডিও বানাইতাম। এখন আর শরীরে কুলায় না, এখন মানে শরীর খারাপ লাগে, আবার একটু প্রেশারও বাড়তি, ভালো ঘুমাইতে হয়। তারপরেও চেষ্টা করব, আসলে একটু সময় দেন। এটার পিছনে ভারত চাচ্ছিল আন্দোলন সফল না হতে। হ্যাঁ, ভারত তো চাইবেই, ভারত তো চেয়েছিল যে এই আন্দোলনটা যাতে সফল না হয়, এবং ভারত কিন্তু প্রকাশ্যে হাসিনাকে সমর্থন জানায়নি, কারণ ভারত মনে করতেছিল যে প্রকাশ্যে হাসিনাকে সমর্থন জানালে ছাত্র জনতা আরো উত্তেজিত হবে। ভারত গোপনে বিভিন্ন অ্যাডভাইস দিচ্ছিল, বিভিন্ন পরামর্শ দিচ্ছিল।
কিন্তু ভারত বিষয়টাকে আসলে খুব হালকাভাবে নিয়েছিল। ভারত মনে করেছিল যে হাসিনা বরাবরের মতো এবারও মনে হয় পাশ করে যাবে। কিন্তু হাসিনা যখন ফোন করলো যে আমি থাকতে পারতেছি না, আমি এখন পালিয়ে আসবো, তখন নরেন্দ্র মোদী আকাশ থেকে পড়লো যে হায় হায় এটা কি হলো। এই এখন সে ভারতের সেই দিল্লিতে লুটিন্স এলাকায় একটা বাংলোতে আছে, এবং সেই 11 নম্বর বাসাটা সামনে দিয়ে বেড়া দিয়ে দিয়েছে এবং বাসার নেম প্লেটও খুলে দিয়েছে। আপনারা দেখবেন যে 12 নম্বর বাসা আর 13 নম্বর বাসা, না 10 নম্বর বাসা আর 12 নম্বর বাসা, 11 নম্বর মিসিং। এটা আমি আমার দেশ থেকে পড়লাম। যাই হোক, ভারত তাকে প্রোটেকশন দিয়ে রেখেছে। এখন যতই বিচার টিচার হোক না কেন, আমার মনে হয় না যে ভারত তাকে আর ফেরত পাঠাবে। তবে ভারত তাকে ফেরত না পাঠাক, আমাদের বাংলাদেশের মাটিতে এর বিচার হবেই। আহ, এখন পরিশেষে একটা কথা বলতে চাই যে আমরা আসলে বাংলাদেশে আসবো ভাই, বাংলাদেশে নভেম্বরের দিকে আসবো। আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি, হ্যাঁ ঠিক আছে, স্বাধীন দেশ পেয়েছি। এই দেশে অনেক ঝামেলা হয়েছে, অনেক ভাইয়েরা রক্ত দিয়েছে, বোনেরা রক্ত দিয়েছে, অনেক মেয়েও মারা গেছে, শিশু মারা গেছে। এখন তো ভাই দেশটা পুনর্গঠনের পালা, তাই না? হাসিনা আলেমদের উপর চরম নির্যাতন করেছে, জামাতের উপর নির্যাতন করেছে, বিএনপির উপর নির্যাতন করেছে, আলেমদেরকে জেলে ঢুকিয়েছে। আমরা যাতে এগুলি ভুলে না যাই। আজকে কোন মেয়ে ওন্না পড়ছে, কোন মেয়ে ওন্না পড়ে নাই, এইগুলি দেখার দায়িত্ব ভাই আপনাদেরকে কে দিয়েছে? তারা যদি ধর্ম পালন না করে সেটা আল্লাহ দেখবে, তাই না? আজকে এই যে এগুলা করে তারপরে বিভিন্ন উস্কে দিয়ে বিভিন্ন কাজকর্ম করে আসলে এই ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতেছে। আজকে দেখলাম কদরউদ্দিন শিশিরের পোস্টে যে এই 3টা ছেলে, সব জায়গায় 3টা ছেলে, তারা ওই প্রথম আলোর সামনে গরু জবাই করে, তারা ওই বইমেলায় গিয়ে নাকি কি ঝামেলা করতেছে, এই তারাই আবার ওই শাহবাগ থানার সামনে মব সৃষ্টি করে ওই ছেলেকে সারিয়া নিবে, যেই ছেলে ওই যে ইপটিজিং করছে, ওই যে এটা মেয়েরে অন্য পরে না দেখে এগুলা করছে, এরাই। তো এই সব বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে? আমরা হাসিনা যাওয়ার পরে এমন একটা বাংলাদেশ চেয়েছিলাম যে বাংলাদেশে সবার অধিকার থাকবে, ধর্ম পালন করার অধিকার থাকবে, ধর্ম পালন না করার অধিকারও থাকবে। কিন্তু মনে রাখতে হবে, যেই ব্যক্তি ধর্ম পালন না করতে চায় সেই ব্যক্তি যাতে যে ধর্ম পালন করবে তার সঙ্গে বাধা হয়ে না দাঁড়ায়। আমাদের ইউকেতে সিগারেট খাওয়া যায়, প্রকাশ্যে খাওয়া যায়। যদি আপনার মাথার উপর আকাশ থাকে সিগারেট খেতে পারবেন, ইউকেতে খেতে পারবেন। বাট ওই সিগারেটের যে গোড়াটা ওইটা ফালাতে হবে আপনার ওই মানে নির্দিষ্ট জায়গায়। বাংলাদেশে নাকি প্রকাশ্যে সিগারেট খাওয়া নিষেধ, আমি জানি না, হয়তোবা। তো সেখানে যদি 2টো মেয়ে প্রকাশ্যে সিগারেট খেয়ে থাকে তাহলে আপনারা পুলিশে কমপ্লেন করতে পারেন। আপনারা কোনো মতেই একটা নারীর গায়ে হাত তুলতে পারেন না। তারপর কিছু মেয়ে আন্দোলন করলো, কিছু লোক বলল যে তারা নাকি সিগারেট খাওয়ার জন্য আন্দোলন করতেছে। বিষয়টি মোটেও তা না। তারা সিগারেট খাওয়ার জন্য আন্দোলন করে নাই, তারা আন্দোলন করেছে যে 2টা মেয়ে সিগারেট খেয়েছে মতো তাদের গায়ে কেন হাত তোলা হলো। ভাই সহনশীল হন, সহনশীল হন, মধ্যপন্থ অবলম্বন করেন। হাসিনা পালিয়ে গিয়েছে। এখন আপনি জানেন যে আমরা কোন বিশ্বে বাস করতেছি। এখানে মুসলমানদের উপর সবসময় ষড়যন্ত্র একটু বেশিই হয়। নরেন্দ্র মোদী যখন আমেরিকাতে গেল তখন নরেন্দ্র মোদী আর বাইডেন মিলে মানে ইসলামিক উগ্রবাদের বিরুদ্ধে তারা একসঙ্গে লড়াই করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। তো আমরা যাতে এদের ফাঁদে পা না দিই, ঠিক আছে? সরকার আছে, সরকার কাছে আমরা কমপ্লেন করি। যদি আমি মনে করি যে অমুকের এই সমস্যা সেই সমস্যা আমরা কমপ্লেন করি। এবং যারা আলেম আছেন, যারা সমাজে ইসলাম প্রচার করতে চান, তারা অবশ্যই করতে পারবেন। ইন জেনারেল সবাইকে উপদেশ দিবেন যে মানবে মানবে, যে মানবে না। আমরা কেউ না জাজ করার, উপরে আল্লাহ আছে, আল্লাহই জাজ করবে যে কে ভালো কে খারাপ। আমরা যাতে এই সমস্ত আইন নিজের হাতে তুলে না নিই এবং এই তৌহিদি জনতার ব্যানারে আমরা যাতে বিভিন্ন জায়গায় গিয়ে আমরা বিভিন্ন প্রোগ্রাম বন্ধ না করি। মনে রাখতে হবে এই দেশটা সবার এবং এই দেশে সবার সমান অধিকার। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, আস্তিক, নাস্তিক, তারপরে প্রগতিশীল, মডার্ন, সবাই আমরা সমানভাবে বাস করব, সবাই সবাইকে শ্রদ্ধা করব। আমি আজীবন হাসিনার আমলে প্রতিবাদ করেছি, যখন আলেমদেরকে নিয়ে ওই ডান্ডা বেরি পড়াতো, হাত করা লাগাতো, কত নির্যাতন করতো, প্রতিবাদ করেছি, অবশ্যই প্রতিবাদ করেছি। জামাত ইসলামের লোকগুলোকে কাদের মোল্লা
কাদের মোল্লা কিন্তু নির্দোষ ছিল, তাকে ফাঁসি দিল। দেলোয়ার হোসেন সাইদির আর দেলোয়ার রাজাকা কিন্তু এক না, তারপরে তাকে মেরে ফেললো। সালাউদ্দিন কাদের চৌধুরী ছিল মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানে, তাকেও ফাঁসি দিয়ে মেরে ফেললো। তো এই সমস্ত যে পরিকল্পিত হত্যাকাণ্ডগুলো হাসিনা ঘটিয়েছে, আমি তো এর প্রতিবাদ করেছি। তো আজকে এই যে মেয়েরা সিগারেট খাইতে গিয়ে মারধরের শিকার হচ্ছে, ওন্না ঠিক মতো পড়ছে কিনা সেই এক লোক বলতেছে আপনি এটা করলেন কেন, এগুলা করা যাবে না, এগুলা করা যাবে না। হ্যাঁ, অবশ্যই আপনারা ইসলাম প্রচার করবেন, ইসলামের ইয়ে করবেন, কিন্তু বাড়াবাড়ি করা যাবে না। আমরা সবাই একটা মধ্যপন্থার বাংলাদেশ চাই। আর যদি তা না হয় তাহলে কিন্তু ভারতীয় ষড়যন্ত্র সফল হতেই থাকবে। ভারতীয় ষড়যন্ত্রকে থামানোর জন্য আমাদের একটা মধ্যপন্থা অবলম্বন করতে হবে এবং আমাদের দ্রুত নির্বাচনের দিকে যেতে হবে। প্রফেসর ইউনূস সরকার অনেক ভালো, ঠিক আছে, কোনো সন্দেহ নাই, তারা সবাই সৎ, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে একটা নির্বাচিত সরকারের প্রয়োজন হয় এবং সেই নির্বাচনে যেই আসুক কোনো সমস্যা নেই। যদি জামাত ইসলাম আসে, আমি মনে করি জামাত ইসলাম একটা দেশপ্রেমিক দল, তারা দেশকে ভালোবাসে, তারা আসবে। যদি বিএনপি আসে, বিএনপি আসবে। অনেকে বলেন যে বিএনপি এটা করে ওটা করে, আরে ভাই, বিএনপি যেই পরিমাণ লোকজনকে দল থেকে বহিষ্কার করতেছে, এই পরিমাণ তো বাংলাদেশের ইতিহাসে ঘটে নাই, তাই না? যখন ক্ষমতায় আসবে তখন আরো বেশি কন্ট্রোল থাকবে, আরো বেশি একটা সুন্দর দেশ উপহার দিতে পারবে। অন্তত আমরা চান্স দিয়ে দেখি, তাই না? নির্বাচন হতেই হবে এবং সেই নির্বাচনে আওয়ামী লীগ ছাড়া সবাই অংশগ্রহণ করবে এবং জনগণ যাকে ভোট দেয় সেই দেশ চালাবে, আমরা মেনে নেব। জামাত ইসলামকে দিলে জামাত ইসলাম চালাবে, বিএনপিকে দিলে বিএনপি চালাবে। আমি তো লন্ডনে দীর্ঘদিন অ্যাক্টিভিজম করেছি। আমি লন্ডনে বিএনপি এবং জামাতের ভিতরে কোনো পার্থক্য দেখি নাই। যা বিএনপি তাই জামাত, যা জামাত তাই বিএনপি। আমরা একসঙ্গে আন্দোলন করেছি, জামাতের লোকের আমাকে খুব ভালো জানতো, আমিও ওদের উপকার টুকটাক করতাম। কিভাবে উপকার করতাম সেটা আর নাই বলি, এগুলা বলা উচিত না, উপকার করলে বলতে নাই। তো আমরা দেখতাম যে বিএনপি কোনো প্রোগ্রাম ডাকলে জামাত আসতো, জামাত প্রোগ্রাম ডাকলে বিএনপি আসতো। এখন হয়তো ভোটের রাজনীতিতে এক দল আরেক দলের প্রতিপক্ষ হতেই পারে, যেহেতু ভোটের রাজনীতি। যেই ক্ষমতায় আসুক না কেন, যদি জামাত ক্ষমতায় আসে মেনে নেব, বিএনপি আসলে মেনে নেব, যাতে ওই আওয়ামী লীগ যাতে না আসে এবং এমন কোনো কাজ করা যাবে না যাতে ওই আওয়ামী লীগ এবং ভারত ওদের ষড়যন্ত্র যাতে সফল হয়। কাজেই দয়া করে বলি যে ভাই, আপনারা মধ্যম পন্থা অবলম্বন করুন, যে যেভাবে চলতে চায় চলতে দিন, হস্তক্ষেপ করবেন না। প্রয়োজনে আপনারা যদি মনে করেন যে এর কথাবার্তা, এর চলাফেরা এগুলা আইনের পরিপন্থী, আপনারা আইনের আশ্রয় নেন। দয়া করে আপনারা নিজের হাতে আইন তুলে নেবেন না। আর একটা নারীর গায়ে তো কোনোভাবেই হাত তোলা যাবে না, কারণ নারীরা মায়ের জাতি এবং নারীরা তো নারী, তাদের গায়ে হাত তোলা কোনো মতেই উচিত নয়, এমনকি পুরুষের গায়ে উচিত নয়, আর নারী তো নাই। অনেক ধন্যবাদ। আর আমার কথাগুলো যাদের কাছে ভালো লেগেছে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর যাদের কাছে ভালো লাগেনি তাদের কাছে এই রমজানের রাতে ক্ষমা চেয়ে নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ওয়ান নিউজের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আলোচনা শুনেছে, শুনে বুঝতে পেরেছে সেনাপ্রধান কেন গুলি করে নাই। সেনাপ্রধান বুঝতে পেরেছিলেন যে যদি আমি গুলি করি তাহলেও হাসিনার পতন ঘটবে, গুলি না করলেও হাসিনার পতন ঘটবে। কিন্তু যদি আমি গুলি করি আর হাসিনার পতন ঘটে তাহলে আমার অবস্থা, সেনাবাহিনীর অবস্থা খারাপ হবে। এজন্য তিনি গুলি করেন নাই। এটাই হচ্ছে মূল, আমি বলবো যে সেনাপ্রধান জনগণের পাশে দাঁড়ানোর মূল কাজটা জাতিসংঘ নিজে করেছে। কারণ আমরা একটু জানি যে এখানে আমেরিকার একটা সমর্থন ছিল, যদিও বাংলাদেশের মানুষ রক্ত দিয়েছে, সমর্থন ছিল। কিন্তু আমেরিকার সমর্থন কিভাবে ছিল সেগুলো আসলে ধীরে ধীরে হয়তো বা ফাঁস হচ্ছে জাতিসংঘের মাধ্যমে। এই যে একটা বিষয় ফাঁস হয়েছে, জাতিসংঘ গুলি করলে শান্তিরক্ষা মিশন থেকে বাদ দেবে, এটা কিন্তু বড় একটা অ্যাচিভমেন্ট, বড় একটা পাওয়া বাংলাদেশের জন্য ছিল। যদি সেনাবাহিনী গুলি করতো তাহলে ভিন্ন একটা পরিস্থিতি ঘটতে পারতো।